তো শুরু করছি আজকে কি ইলেকট্রিসিটি বা কারেন্ট। কারেন্টের ভিতরে কি ফার্স্টে কিছু ইন্ট্রোডাকশন পর্ব আজকে ক্লাসের মধ্যে চলবে, শুধু ইন্ট্রো, কি কি আছে, কেমনভাবে কাজ করে না করে সব কিছু এখানে বিস্তারিত বলবো। কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আগে বলি। আমাদের যেমন একটা ধারণা আছে কি তড়িৎ প্রবাহ চলে, তড়িৎ প্রবাহ চলে এবং তার গতিবেগ কত, প্রায় প্রায় আমরা ধরে নিই 3 লাখ কিলোমিটার পার আওয়ার, তাই তো? তাহলে পরে এখানে যে আমরা ভেলোসিটি ভাবি, অ্যাকচুয়ালি কিন্তু কারেন্টের ভেলোসিটি অত নয়। কী কারণে হয় না হয়, কেন এরকম হচ্ছে, সেগুলো পরে গিয়ে আস্তে আস্তে ডিসকাস করবো। বজ্রপাতের সময় যে বাজ পড়ে, সেই বাজটাকে যদি আমরা ধরে রাখতে পারি, মোটামুটি ধরে রাখতে পারলে পরে 100 ওয়াটের একটা বাতিকে 3 মাস ধরে টানা চালানো সম্ভব, এতটা পরিমাণ শক্তি ওর ভিতরে থাকে। ঠিক আছে, এবার আসছি যে কারেন্ট ইলেকট্রিসিটি বা তড়িৎ প্রবাহ যেটা বলি, সেটা আমাদের ফিজিক্সের ইলেকট্রনের ভেলোসিটির উপর ভিত্তি করে একে 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। 1 নম্বর ক্যাটাগরিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি ইলেকট্রন যারা আছে তারা যদি স্থির থাকে, তাকে বলা হচ্ছে স্ট্যাটিক কারেন্ট, যেটা আমরা অলরেডি আগের চ্যাপ্টারে পড়ে এসেছি। বোঝা গেল? দ্বিতীয় হচ্ছে গিয়ে ভেলোসিটি যদি থাকে, তার ভেলোসিটি ক রকমের হয়, 2 রকমের হতে পারে। একটা হচ্ছে কি অ্যাক্সেলারেশন আছে, আর একটা হচ্ছে উইদাউট অ্যাক্সেলারেশন বা কনস্ট্যান্ট ভেলোসিটিতে আছে। কনস্ট্যান্ট ভেলোসিটিতে যদি হয়, কনস্ট্যান্ট ভেলোসিটিতে যদি থাকে, তাহলে তাকে আমরা এই চ্যাপ্টারে যেটা পড়তে চলেছি অর্থাৎ কারেন্ট যে চ্যাপ্টারটা, সেখানে কি হয়, কনস্ট্যান্ট ভেলোসিটি থাকে। বোঝাতে পারলাম কি বলছি? আর ইলেকট্রনের ভেলোসিটি যদি অ্যাক্সিলারেশন সহ যদি থাকে, তখন যে ভেলোসিটিটার জন্য যেটা পায় সেটাকে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট, তড়িৎ চুম্বক। নিশ্চয়ই শুনেছিস ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে আমরা অনেক সময় লাইট ওয়েভ হিসেবেও জানি, জানিস তো? বেশ, তাহলে এটা গেল ইলেকট্রনের ভেলোসিটির উপরে 3টে ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। কি কি বললাম? যদি ইলেকট্রন স্থির থাকে তাহলে কি হবে, স্ট্যাটিক কারেন্ট। আর যদি আমরা ভেলোসিটিতে আসি, যদি স্টেডি ফ্লো হয়, মানে যদি অ্যাক্সিলারেশন না থাকে, উইদাউট অ্যাক্সিলারেশন যদি ভেলোসিটি হয়, তাহলে কি হবে, সিম্পল যে কারেন্ট যেটা আমরা পাই সেটা। আর যদি অ্যাক্সিলারেশন থাকে তাহলে তড়িৎ চুম্বকত্ব। বোঝা গেল? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যে আধান প্রবাহের যে হার, পরিবাহীর মধ্যে দিয়ে যে আধান প্রবাহের যে হার, তাকে বলছে গিয়ে কারেন্ট বা আইকে ডিনোট করি আমরা। সার্কিটে কি দেখে থাকি, এটা হচ্ছে গিয়ে সার্কিট, এখানে রেজিস্ট্যান্স থাকে, এখানে কি থাকে, একটা ব্যাটারি থাকে, এর ভিতর দিয়ে যে পরিমাণ প্রবাহ যাচ্ছে তাকে আমরা আই বলি, আই বলে জেনে এসছি, তাই নয় কি? এই আইকে আমরা মোটামুটির উপরে 2টো ক্যাটাগরিতে ভাগ করব। একটা হচ্ছে অ্যাভারেজ কারেন্ট, আর একটা হচ্ছে ইনস্ট্যান্ট কারেন্ট। অ্যাভারেজ কারেন্ট কি? অ্যাভারেজ কারেন্ট হচ্ছে, ধর এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে, সেই কারেন্টে যদি একটা নির্দিষ্ট সময় বা স্ল্যাবের মধ্যেখানে যদি আমি বিচার করি, যতটা আধান গেল, সেই আধানটা যতটা টাইমের ভিতরে গেল, সেইটাকে যদি রেশিও বার করি, তাহলে তাকে বলা হচ্ছে অ্যাভারেজ কারেন্ট। বোঝাতে পেরেছি? মানে আমি বলতে চাইছি যে দেখা গেল যখন ঘড়িতে বাজছিল 0 টাইম, তারপরে টিকটিক টিকটিক করতে করতে গেল হচ্ছে 2 মিনিট, তাহলে 0 থেকে এই যে 2 মিনিটের যে টাইমের যে গ্যাপ, তাহলে ডেলটি কত হলো এখানে? ডেলটি হচ্ছে কি 2, তাই তো? টাইমের গ্যাপটা কত হলো? 2। এই টাইমের মধ্যে যতটা আধান প্রবাহিত হলো, সেই আধানটাকে আমি ধরে নিলাম ডিকিউ বা ডেল কিউ। তাহলে ডেল কিউ কারেন্ট গেছে কত টাইমে, ডিটি টাইমে, এখানে টাইম আমি ধরেছি কত, 2। এদের দুজনের রেশিও যদি বার করি, তাহলে হচ্ছে গিয়ে অ্যাভারেজ কারেন্ট। ক্লিয়ার? তাহলে অ্যাভারেজ কারেন্টের ইকুয়েশন হচ্ছে ডেল কিউ বাই ডেল টি। এবার আসছি ইনস্ট্যান্ট কারেন্ট। দেখা গেল কোনো একটা কারেন্ট আছে, টাইমের রেসপেক্টে সেটা ভেরিয়েবল হচ্ছে, চেঞ্জ হচ্ছে, হতেই পারে। আয়ের ইকুয়েশন দেওয়া আছে, হয়তো এরকম আয়ের ইকুয়েশন আছে আমার কাছে, I is equal to 2t² plus t। এটা হচ্ছে কি আয়ের ইকুয়েশন, তার কিউ এর ইকুয়েশন, সরি।
কিউ এর ইকুয়েশন যদি এটা হয় তাহলে আমার ইনস্ট্যান্ট কারেন্ট কি হবে? ইনস্ট্যান্ট কারেন্ট হচ্ছে আই ইজ ইকুয়াল টু ডি কিউ বাই ডিটি। মানে এই যে ইকুয়েশনটা আছে টাইমের রেসপেক্টে আমি যদি ডেরিভেটিভ করি, যেটা বেরিয়ে আসবে তার যদি ভ্যালু বসাই কোনো একটা নির্দিষ্ট সময়ে, মানে টাইমটা চলছে সকাল 7টা, সকাল 7টা থেকে বাজতে বাজতে সকাল 7টা বেজে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড করে যাচ্ছে। এই যেতে যেতে আমি 7টা বেজে ঠিক 3 সেকেন্ডে, 7টা 3 সেকেন্ডে কতটা কারেন্ট গেল, সেটাই হচ্ছে ইনস্ট্যান্ট কারেন্ট। ক্লিয়ার করতে পেরেছি কি বলতে চাইছি? ইনস্ট্যান্ট কারেন্ট হচ্ছে কি ঠিক ডট টাইমে যতটা কারেন্ট গেল সেটা। তাহলে সেখানে কি হয়, কিউ এর বেশিরভাগ ক্ষেত্রে অঙ্কতে যেটা দেওয়া থাকে, কিউ এর একটা ইকুয়েশন থাকে, কিউ এর ইকুয়েশনটাকে ডেরিভেটিভ করতে হয়, যে ডট টাইমে বলছে সেই টাইমটাকে বসালে পরে আমার বেরিয়ে আসবে সেই মুহূর্তে কারেন্ট কতটা। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট যেতে পারি? চলো। তড়িৎ প্রবাহ কি স্কেলার রাশি? এটা কি ধরনের কোয়ান্টিটি? স্কেলার রাশি না ভেক্টর রাশি? যদি আমি একটা স্লাইড যদি অ্যাড করি তাহলে দেখ এখানে হয়ে যাচ্ছে, মানে এখানে যেটা হচ্ছে যে কারেন্ট যেটা হচ্ছে সেই কারেন্টের যদি আমি ডাইরেকশন অনুযায়ী যদি ভাবি, যেমন এমনও তো হতে পারে যে কোনো একটা পয়েন্ট থেকে কারেন্ট এদিকে বেরোচ্ছে হচ্ছে I1 আর এখান থেকে কারেন্ট বেরোচ্ছে হচ্ছে I2। এই দুটো কারেন্টের মধ্যবর্তী কোণ হচ্ছে গিয়ে দেখা গেল 60 ডিগ্রি। এটা যদি ভেক্টর কোয়ান্টিটি হতো তাহলে রেজাল্ট্যান্ট থাকতো, যেটা ভেক্টর আমরা শিখে এসেছি। রেজাল্ট্যান্ট বার করার সূত্র কি? আমি ধরে নিলাম রেজাল্ট্যান্ট হচ্ছে কি আই ড্যাশ, তাহলে আই ড্যাশ ইজ ইকাল টু রুট ওভার অফ I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার প্লাস 2I1 I2 cos 60 ডিগ্রি। যে ভ্যালুটা বেরোবে বাস্তবে কিন্তু সেই ভ্যালুর সাথে ম্যাচ করে না। করে কি? আমরা কারেন্টে সচরাচর কি দেখে এসেছি যে এখান থেকে কারেন্টটা যদি বলে থাকি আই ড্যাশ হয় এই I1 আর I2 সরাসরি যোগফলের সাথে সমান, অর্থাৎ আই ড্যাশ হয় হচ্ছে গিয়ে I1 প্লাস I2-র সাথে সমান। অ্যাঙ্গেল কত ডিগ্রি আছে তার জন্য ওর উপরে কোনো এফেক্টই পড়ে না। কি বললাম, বোঝা গেল? যদি এফেক্ট পড়তো তাহলে এটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি বলে গণ্য হতো। তাহলে কারেন্টের কিন্তু যদি আমরা খেয়াল করি, যেটা যদি ব্যাটারি হয়, এখানে যদি তার থাকে, এখানে রেজিস্ট্যান্স আছে, কারেন্ট এখানে যাচ্ছে হচ্ছে আই, দেখলে পরে এর মান আছে 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার, ভ্যালু তো আছে, ডাইরেকশনও আছে, এদিক থেকে এদিকে যাচ্ছে। এটাকে যদি বলি এ, এটাকে যদি বলি বি, তাহলে এ বি থেকে ডাইরেকশনও আছে, এ থেকে বি এর দিকে যাচ্ছে, তাহলে মানও আছে, ডাইরেকশনও আছে, কিন্তু ভেক্টর বলতে পারছি না। এই কারণটার জন্যই ভেক্টর বলা গেল না। একটাই কারণ, সেটা হচ্ছে এদের দুজনের যে যোগের যে প্রক্রিয়া, সেই যোগের প্রক্রিয়াটা ভেক্টরের নিয়মকে মান্যতা দেয় না। বোঝা গেল? তাহলে এটা স্কেলার কোয়ান্টিটি হিসাবেও গণ্য হয় না, ভেক্টর কোয়ান্টিটি হিসাবেও গণ্য হয় না। তাহলে এটা কি কোয়ান্টিটি? কারো জানা আছে এটা কি কোয়ান্টিটি? কারো জানা আছে এটা কোয়ান্টিটিটা কি? এই কোয়ান্টিটিটাকে বলা হয় টেনসার কোয়ান্টিটি। কি কোয়ান্টিটি? টেনসার কোয়ান্টিটি। টেনসার কোয়ান্টিটি হচ্ছে কি এমন একটা কোয়ান্টিটি যে কোয়ান্টিটি ভেক্টরের মতো বিহেভ করে না, স্কেলারের মতো পুরোপুরি বিহেভ করে না, তাকে বলা হচ্ছে টেনসার কোয়ান্টিটি। ক্লিয়ার না? বোঝা গেল না? বোঝা গেছে? যদি পরীক্ষা হলে 4টে অপশান থাকে, অপশানের ভিতরে যদি টেনসার থাকে তো সর্বগ্রে টেনসারে টিক পড়বে, আর যদি টেনশন না থাকে তাহলে কোনটাকে বলবো? স্কেলার। ক্লিয়ার? তাহলে ভেক্টরের ব্যাপারে বোঝা গেল যে এটা কি রাশি? টেনসার রাশি। আর এটা যদি টেনশন না লেখা থাকে তাহলে কোনটাকে প্রায়োরিটি দেবো? স্কেলার। ওকে। গাণিতিক সূত্রাবলী। তড়িৎ প্রবাহ এবং আধানের সম্পর্ক নিয়ে নির্ণয়ের জন্য নির্দিষ্ট কিছু সূত্র আমরা এখানে একটার পর একটা শিখব। যেমন আধানের কোয়ান্টানাইজেশন। কোয়ান্টানাইজেশন প্রপার্টিটা কি? কোনো একটা সময় কিছু পরিমাণ কারেন্ট যদি আমার কোনো তারের ভিতর দিয়ে গিয়ে থাকে, আধান যদি কিছু পরিমাণ গিয়ে থাকে, এই আধানের যে অ্যামাউন্ট,
এই অ্যামাউন্টটা কিন্তু সকল সময় ইলেকট্রনের যে ভ্যালু আছে তার সরল গুণিতক করে আসবে। মানে ইলেকট্রনের যে চার্জ, সেই চার্জের 10 গুণ হবে, নাহলে 50 গুণ হবে, নাহলে 10 লাখ গুণ হবে, নাহলে 10 লাখ কোটি গুণ হবে। কখনো কিন্তু ফ্র্যাকশন বলে কিছু আমি পাবো না। এই প্রপার্টিটাকেই বলা হয় কি, কোয়ান্টাইজেশন প্রপার্টি। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে কোয়ান্টাইজেশন প্রপার্টিতে কি বলতে চাইছে, যে ইলেকট্রনের যে চার্জ, ইলেকট্রনের চার্জ কত, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, এর সরল গুণিতক, এর সরল গুণিতক 5 গুণ, 10 গুণ, 50 গুণ, 5 লাখ গুণ, কিন্তু কখনোই 1.5 গুণ বা 1.2223 গুণ এরকম কিছু আমি কোনোদিনই পাবো না। পূর্ণ সংখ্যায় সকল সময় থাকবে। এটা গেল 1 নম্বর প্রপার্টি। যা যা বলছি এগুলোকে সবকটাকে খাতাতে লেখা উচিত। নোট নিজের কাছে থাকলে পরে তাহলে সব থেকে বেস্ট, আর না থাকলে পরে কিন্তু পরের দিকে এত এত তথ্য মাথায় রাখা কিন্তু সম্ভব নয়। বোঝা গেল? নেক্সট একটা কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনটাতে তোমরা সবাই মিলে সমাধান করো। কোশ্চেনটা হচ্ছে, একটি পরিবাহী তারের মধ্যে দিয়ে 2 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করা হচ্ছে। প্রতি মিনিটে ওই তারের যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে কত সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হবে, এই নাম্বারটা বার করব। দ্বিতীয় হচ্ছে গিয়ে, যদি প্রবাহমাত্রা সময়ের সাথে পরিবর্তিত হয় এবং তার সমীকরণ, মানে প্রবাহমাত্রাটা টাইমের সাথে চেঞ্জ হচ্ছে, প্রবাহমাত্রা কি হচ্ছে, টাইমের সাথে চেঞ্জ হচ্ছে। তাহলে প্রবাহের সাথে টাইমের সাথে চেঞ্জ যেটা হচ্ছে সেটা কি, I = 2 + 3t সম্পর্ক মেনেও চেঞ্জ হচ্ছে। এরকম যদি চেঞ্জ হয় তাহলে 2 সেকেন্ডে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা কত, যেখানে টি আছে সেকেন্ডে প্রকাশিত। তো কোশ্চেন যখন দিয়েছি কোশ্চেন সলভ করতে হবে। কোশ্চেন না সলভ করলে পরে থিওরি পার্ট সম্বন্ধে আইডিয়া হবে না, পরীক্ষা হলে কোশ্চেনও সলভ হবে না। তো চেষ্টা করো, তারপরে আবার আমি এর সলভ যদি দেখিয়ে দিচ্ছি। তাহলে পরে এখানে কোশ্চেনটা এবার সলভ করছি। সলভ যাতে তাড়াতাড়ি হয় তার জন্য আমি অলরেডি এখানে লেখা আছে, জাস্ট আমি বোঝাবো। যে যে জায়গাগুলোকে ডিটেলে বলার দরকার আমি সেগুলো বলে দেবো, আর বাকি যা আছে সব দেখিয়ে দিচ্ছি। প্রতি মিনিটে ইলেকট্রনের সংখ্যা নির্ণয় আমরা করতে চলেছি। তো প্রতি মিনিটে যে ইলেকট্রনের সংখ্যা আমরা বার করছি, তা আমরা কি জানি, I = কি, Q/T। Q = হচ্ছে I × T, তাহলে I = হচ্ছে Q/T। আবার Q = কি জানি, Q = একটু আগে যে প্রপার্টিটা জানলাম সেটা হচ্ছে ইলেকট্রনের যে চার্জ আছে তার একটা পূর্ণ সংখ্যা গুণিতক। সেই পূর্ণ সংখ্যাটা 10, 20 যাই হোক না কেন, আমি ধরে নিলাম কত, সেই ভ্যালুটা হচ্ছে n। তাহলে Q = আমি কনসিডার করে নিয়েছি n × E। যে প্রপার্টিটা এক্ষুনি শিখলাম তার উপরে বেস করেই কিন্তু বলতে পারছি। কি বললাম, বোঝা গেল? তাহলে Q = n × E বসালাম এখানে Q এর জায়গায়। তাহলে ইকুয়েশন কি দাঁড়ালো, I = n × E/T। আমাকে চাওয়া হয়েছে কি, n এর সংখ্যা। তাহলে n এর সংখ্যা যদি বার করি তাহলে n × E = হচ্ছে I × T। তাহলে n হচ্ছে I × T/E। দিস ইজ দ্য ইকুয়েশন, যেখান থেকে আমার n এর সংখ্যাটা বেরিয়ে আসবে, তাই নয় কি? চলো ভ্যালু বসাই। I কত আছে, 2 মিলি অ্যাম্পিয়ার। 2 মিলি অ্যাম্পিয়ার মানে হচ্ছে 10⁻³ মাইক্রো, মানে কত হয়, 10⁻6। টাইম দেওয়া আছে মিনিটে। এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলে রাখি, এই চ্যাপ্টারে যতবার টাইম আসবে, যখন যেখানেই টাইম ইউজ করব, কোথাও ঘন্টা মিনিট কিছু ইউজ করা যাবে না, সেকেন্ডই ইউজ করতে হবে। সর্বদা আমরা কি ইউজ করব, সেকেন্ড ইউজ করব। সেই জন্য টিকে আমরা সেকেন্ডে কনভার্ট করেছি। ইলেকট্রনের চার্জ তো আগেই দিয়ে রেখেছিলাম, 1.6 × 10⁻19 কুলম। বসালাম। কিছু জিজ্ঞাসা বলো। আসি বলছি। তাহলে n = কি হচ্ছে, 2 × মানে এই ইকুয়েশনে যদি একটা একটা করে বসাই, I এর ভ্যালু বসালাম হচ্ছে 2 × 10⁻3। টাইম কত আছে এখানে, টাইম আছে 2 মিনিট, মানে হচ্ছে 2 মিনিট না 1 মিনিট, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। নিচে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করেছি, সংখ্যাটা বেরিয়েছে 7.5 × 10⁻17। একটা প্রশ্ন অ্যারাইজ হলো যে 7.5 তো পয়েন্ট তো চলে এসছে, 7.5 × 10⁻17 এখানে পয়েন্ট তো চলে এসছে, পয়েন্ট আসেনি। 7.5কে যদি আমি একের পরে 17টা শূন্য বসিয়ে যদি গুণ করি,
দশমিক সরে গিয়ে যে কি সংখ্যা দাঁড়িয়ে যাবে ভালো করে ভাবো, একটু বুঝে যাবে। যদি আমি একে যদি 100 দিয়েও গুণ করি, 7.5কে যদি আমি 100 দিয়ে গুণ করি, তাহলে কি দাঁড়াবে? 7.5কে আমি 100 দিয়ে গুণ করছি বাবু, তাহলে 7.5 ইন্টু 100 কত হয়? 2 ঘর সরবে, 750 আছে। কোনো দশমিক আছে তো? মাত্র 100 দিয়ে গুণ করেছি, গুণ হবে কত? 1-এর পরে 17টা শূন্য বসিয়ে গুণ হবে, দশমিক থাকার কোনো প্রশ্নই নেই। বোঝা গেল? আপাত দৃষ্টিতে এখানে দেখে মনে হতে পারে যে ফ্র্যাকশন আসবে, পাশের সংখ্যাটাকে লক্ষ্য করো যে বিশাল বড় একটা 10 টু দি পাওয়ার দিয়ে কিছু না কিছু একটা গুণ থাকবে, আর গুণ থাকা মানে সেটা একটা পূর্ণ সংখ্যাকেই রিপ্রেজেন্ট করছে। বোঝাতে পেরেছি? তাহলে ফার্স্ট পার্ট তো হলো যে কতগুলো ইলেকট্রন এখানে আছে, লিখে নাও, লিখে নাও কমপ্লিট। নেক্সট পার্ট যাই, কারণ এখানে আরেকটা কোশ্চেন ছিল। কি ছিল? সেকেন্ড পার্ট। প্রবাহ টাইমের সাথে রিলেটেড ছিল, I is equal to 2 into 3t অ্যাম্পিয়ার। তাহলে এই ধরনের যদি হয় তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ডেরিভেটিভ করবো, ডেরিভেটিভ করলে পরে আয়ের ডেরিভেটিভ করলে কি হয়? কিছু তো হবে না। আয়ের ইন্টিগ্রেশন করলে পরে আমার চার্জ আসতে পারে, তাই নয় কি? তো চলো সলিউশন দেখি। Q is equal to integration I dt, Q is equal to I dt। কেন এরকম আমি কেন করলাম? এটা তো একটা লজিক থাকতে হবে যে কেন ইন্টিগ্রেশনই করছি। ভালো করে ভাবো, আই মানে কি? প্রতি একক সময়ে যতটা চার্জ গেছে। আই মানে কি? প্রতি ইউনিট টাইমে যতটা চার্জ আছে তাকে বলছে হচ্ছে আই, তাই তো? তাহলে টোটাল আই যদি বার করতে চাই তাহলে যতটা টাইমের স্ল্যাব আছে সেই টাইমের ভিতরে আমি টোটাল চার্জটা বার করবো না? না এখনো ক্লিয়ার হলো না? প্রতি সেকেন্ডে যদি দুটো করে চার্জ গিয়ে থাকে তাহলে 5 সেকেন্ডে কত যাবে? 5 ইন্টু 2 10টা। তাহলে এখানে তো তাই করছি। ইন্টিগ্রেশন মানে কি? ইন্টিগ্রেশন মানে হচ্ছে সামেশন, যোগ। তাহলে প্রতি ক্ষুদ্র 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 টাইমে যতটা আমার জিনিসপত্র যা আমি অ্যাড করতে থাকছি তার সমষ্টি বার করাটাকেই বলা হচ্ছে ইন্টিগ্রেশন। ক্লিয়ার? তাহলে ইন্টিগ্রেশন করলাম কোথা থেকে কোথায়? টাইম স্ল্যাব দেওয়া ছিল 0 থেকে 2, ইন্টিগ্রেশনের লিমিট বসালাম 0 to 2। এবার আয়ের যে ইকুয়েশন দেওয়া ছিল সেটা কি? 2a প্লাস 3t। তাহলে 2 এর ইন্টিগ্রেশন করলে কি হয়? ইন্টিগ্রেশন অফ 2 dt, একটা প্লাস আছে থাকলো প্লাস, ইন্টিগ্রেশন অফ 3t dt। 2 এর ইন্টিগ্রেশন করলে কি হবে? 2t, 2 হচ্ছে কনস্ট্যান্ট, ভেঙে ভেঙে করছি, 2 হচ্ছে কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন অফ dt প্লাস 3 হচ্ছে কনস্ট্যান্ট, t থেকে গেল dt। dt এর ইন্টিগ্রেশন করলে হয় t। তাহলে এখানে আসলো কি 2 ইন্টু টি, আর 3 তো প্লাস কনস্ট্যান্ট বেরিয়ে গেল। টি এর ইন্টিগ্রেশন করলে টি এর মাথায় পাওয়ার কত আছে? 1। 1 এর সাথে কত যোগ হবে? 1। ভাগ হবে কত? পাওয়ার যতটা তৈরি হলো সেটা দিয়ে ভাগ যাবে। তাহলে 1 আছে, 1 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 2, 2 দিয়ে তাহলে ভাগ। তাহলে হলো কি 3t²/2। লিমিট কত? লিমিট হচ্ছে 0 থেকে 2। নিয়ম কি? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করার পর ক্যালকুলেশন করো তোমরা, দেখো এখানে আসবে কত? 2 ইন্টু 2 4, 3 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 4কে 2 দিয়ে ভাগ দিলে পড়েছে 2, মানে 3 2 6। এখানে কত ছিল? 4, এখানে কত হলো? 6, তাহলে 10। এবার বিয়োগ যাচ্ছে 0, তাহলে যেহেতু প্রত্যেকটাতে টি আছে, 0 বসালে কিছু থাকছে না, থাকলো কত? টোটাল 10। বুঝতে পেরেছো কি বললাম? না বোঝা গেল না? একবার রিপিট করবো। 2 যদি বসায় তাহলে 2 ইন্টু 2 কত হলো? 4। এখানে যদি 2 বসায় তাহলে কত হলো? 4। 4কে 2 দিয়ে ভাগ করলাম মানে কত হলো? 2। 2 এর সাথে 3 গুণ হলে পরে 6, 6 এর সাথে 4 যোগ হলে 10। তাহলে এখান থেকে বেরিয়ে আসছে 4, এখান থেকে বেরিয়ে আসছে 6, 6 আর 4 যোগ করলে হচ্ছে 10 গুণ। কিউ তো পেয়ে গেলাম, ভালো কথা। এবার আমার নেক্সট স্টেপ কি? কতগুলো ইলেকট্রন গেছে? ইলেকট্রনের সংখ্যা বার করার উপায় কি? আবার সেই ফার্স্ট যে লটাকে নিয়ে আমরা এসেছি, n ইজ ইকুয়াল টু কিউ বাই ই। কিউ তো বেরিয়ে গেছে 10 কুলম, ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻19, ভাগ করলে পরে হয়ে যাচ্ছে 6.25 ইন্টু 10⁻19 সংখ্যক বা টি। তাহলে এখানেও এটা দশমিক দেখলেও এটা দশমিক
দশমিক কি না, 19টা শূন্য দিয়ে গুণ হবে। দশমিক তো দূরে থাক, কোথায় পালিয়ে গিয়ে আরও কত শূন্য চলে আসবে ঠিক নাই। বোঝা গেল না বোঝা যায়নি? ক্লিয়ার? চলো নেক্সট টপিকে যাই। তাহলে কোয়ান্টাইজেশন প্রপার্টি অফ কারেন্টের, আধানের বোঝা গেছে নিশ্চয় যে কত ইম্পর্টেন্স আছে, এর উপরে কত রকমের কোশ্চেন আসতে পারে। কোয়ান্টাইজেশন প্রপার্টি অফ চার্জের, তাহলে মূল বক্তব্য কী দাঁড়ালো, যে চার্জ যখনই যেখানে পাবো কি পাবো, ইলেকট্রনের চার্জের সরল কোনো গুণিতক আকারেই পাবো। তার উপরে দুটো অঙ্ক করলাম, ভালো ভালো অঙ্ক। চলো নেক্সট যাই। তাৎক্ষণিক প্রবাহ থেকে আধান নির্ণয়। যদি কখনো কোশ্চেন থাকে যে ইনস্ট্যান্ট আমাকে প্রবাহ দেওয়া আছে, তাৎক্ষণিক প্রবাহ দেওয়া আছে, সেখান থেকে আমাকে চার্জ বার করতে হবে, তাহলে কিউ ইজ ইকাল টু আই ইন্টু টি। এবার আবার সে একই কথা বলছি, আই মানে কি, প্রতি একক ক্ষুদ্র টাইমে যতটা পরিমাণ চার্জ যাচ্ছে। তাহলে 0.001 সেকেন্ডে যতটা গেল যোগ করলাম, আবার 0.100 সেকেন্ডে যত গেল আবার যোগ করলাম, আবার সেই ক্ষুদ্র টাইমে যতটা গেল চার্জ গেল যোগ করলাম, যোগ করতে 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 টোটাল চার্জটা বেরিয়ে আসবে। ইন্টিগ্রেশনের কাজই তাই, তাই নয় কি? তাহলে কিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন আই ডিটি। যদি লিমিট দেওয়া থাকে ভালো, লিমিট না থাকলে পরে লিমিটিং কনস্ট্যান্ট বসিয়ে কিছু না কিছু শর্ত তোমাকে দেওয়া থাকবে, যেখান থেকে তুমি সলভ করতে পারবে, এগিয়ে যেতে পারবে। তাহলে এটা গেল হচ্ছে প্রথম, যদি কারেন্ট দেওয়া থাকে সেখান থেকে যদি আমাকে চার্জ বার করতে হয়। সেকেন্ড আসছে স্থির প্রবাহর ক্ষেত্রে আধান। প্রবাহ যখন স্থির তখন, প্রবাহ যখন স্থির, প্রবাহ যখন স্থির মানে কি, আগের যে ইকুয়েশনটা যদি ভাবি, আই ইজ ইকুয়াল টু আছে 2t প্লাস 5, আই ইজ ইকুয়াল টু হচ্ছে 2t প্লাস 5। যদি আমি বলি t হচ্ছে 1, t ইজ ইকুয়াল টু 1 এ আয়ের ভ্যালু কত হবে, বললাম i1, i1 এর ভ্যালু কত হলো, 2 ইন্টু 1 প্লাস 5 মানে কত হলো 7। তাহলে এখানে হচ্ছে 7 অ্যাম্পিয়ার। t এর ভ্যালু আমি বসালাম 2, তাহলে সেটাকে আমি নাম দিলাম i2। তাহলে i2 ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে এখানে 2, 2 দুগুণে 4, 5 আর 4 হচ্ছে 9 অ্যাম্পিয়ার। তো বুঝতেই পারছো যে টি আমি যেমন যেমন চেঞ্জ করব, আই তেমন তেমন কিন্তু চেঞ্জ হয়েছে, এটা কোনো ফিক্সড কারেন্ট নয়। এখন আমরা যে সূত্রটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ফিক্সড কারেন্টের জন্য। ফিক্সড যদি কোনো একটা নির্দিষ্ট, যেমন অঙ্কে আমাদের দেওয়া থাকে যে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে, 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে, 1.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে, এরকম ফিক্সড যদি কোনো তড়িৎ প্রবাহ থাকে, তাহলে পরে আমাদের যে সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু আই ইন্টু টি। ক্লিয়ার? নেক্সট, আধান থেকে প্রবাহ নির্ণয়। প্রত্যেকটা জিনিসকে কিন্তু লিখে রাখবে, লিখে না রাখলে পরে কিন্তু সমস্যা। বারবার আমি রিপিট করছি, সত্যি সত্যি সমস্যা। কেন সমস্যা? এত এত তথ্য আস্তে আস্তে জোগাড় হবে ও মনে রাখা সম্ভব হবে না। তাহলে আই ইজ ইকাল টু কি হচ্ছে, ডিকিউ বাই ডিটি। আই ইজ ইকাল টু কি, ডিকিউ বাই ডিটি। আচ্ছা, একক নিয়ে তো কথা বলিনি। আয়ের একক কি, আয়ের একক কি, কারেন্টের একক কি? উপরে কি আছে, কুলম। নিচে কি আছে, টাইম। টাইমের জন্য কি আছে, সেকেন্ড। তাহলে কুলম পার সেকেন্ড, যার একটা আদর করে নাম রাখা হয়েছে কি, অ্যাম্পিয়ার। বোঝা গেল? অ্যাম্পিয়ার একটা সায়েন্টিস্টের নাম অনুসারে রাখা হয়েছে, সেই জন্য দেখবে ক্যাপিটালে এ লেখা হচ্ছে। চিহ্নের নিয়ম যদি তোমরা পড়ে থাকো ফার্স্ট চ্যাপ্টার 11-এ, সেখানে বলাই ছিল যদি নিউটন যেমন কিসে ইউজ হয়, ক্যাপিটাল এন। কেন ক্যাপিটাল এন ইউজ এই কারণে করা, ওটা নিউটনের নাম থেকে ডেডিকেটেড। কুলম ক্যাপিটাল সি, কেন, ডেডিকেটেড ফর কুলম। তেমনি অ্যাম্পিয়ারটাও তাই। তো যাই হোক, এখানে তাহলে আমাদের একক কি হবে, কুলম পার সেকেন্ড বা অ্যাম্পিয়ার। তাহলে তিনটে ল বোঝা গেল না, যায়নি? বোঝা গেছে? তিনটে লকে খাতায় পটাপট তোলো, অঙ্ক দেবো। কিউ ইজ ইকাল টু ইন্টিগ্রেশন আই অফ ডিটি, যখন তাৎক্ষণিক প্রবাহ থেকে আমরা আধান নির্ণয় করব। স্থির প্রবাহের ক্ষেত্রে হচ্ছে কিউ ইজ ইকাল টু আই ইন্টু টি। আর আধান থেকে যখন প্রবাহ চাইব তখন আই ইজ ইকাল টু হচ্ছে ডিকিউ বাই ডিটি। লেখা থাকলো তিনটে সূত্র। চলো নেক্সট, এই কোশ্চেনটাকে করো। কোশ্চেনটা কি আছে,
আধান দেওয়া থাকলে প্রবাহ নির্ণয় করো। আধান দেওয়া থাকলে প্রবাহ নির্ণয় করো। আধান কত দেওয়া আছে? কিউ ইজ ইকাল টু টি স্কোয়ার প্লাস 4t প্লাস 5। টি কত থেকে কত? টি 3 সেকেন্ডে নির্ণয় করতে বলেছে একবার, আর একবার কি বলেছে? আই ইনস্ট্যান্ট বার করো এবং 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে, মানে 3 সেকেন্ড টাইমে তুমি ইনস্ট্যান্ট কারেন্ট বার করো। একটা কোশ্চেন নাম্বার 1। আর কোশ্চেন নাম্বার 2তে কি দেওয়া আছে? 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে অ্যাভারেজ কত কারেন্ট আছে সেটাকে বার করো। তাহলে দুটো কোশ্চেনের মিলিয়ে একটা কোশ্চেন বানানো আছে এখানে, সবাই মিলে করো। যারা যারা পেরেছো তাদের জন্য তো ঠিক আছে, আর যারা যারা পারোনি তাদেরকে সলভটা আমি দেখাচ্ছি। ফার্স্ট যদি আসি, এটাকে যদি বলি আই ইনস্ট্যান্ট ইকুয়েশন কি ছিল? আই ইনস্ট্যান্ট ছিল ডিকিউ বাই ডিটি অ্যাট টি ইজ ইকাল টু কত আছে? 3। লেখার প্যাটার্নটা বোঝা গেল? এটাকেও করতে পারো এরকম, অ্যাট টি ইজ ইকাল টু 3। এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি লেখার ভঙ্গিমা। এবার ডেরিভেটিভ যদি করি পুরো ইকুয়েশনটা, টি স্কোয়ারের ডেরিভেটিভ করলে কি হবে? 2t। 4t যদি ডেরিভেটিভ করি তাহলে কত হবে? 4। 5 তো কনস্ট্যান্ট 0, তাহলে আমার হচ্ছে কততে? অ্যাট টি ইজ ইকাল টু 3। চলো 3 ভ্যালুটা এখানে বসাই। তাহলে 2 গণিত 3 প্লাস 4 মানে হচ্ছে 10 অ্যাম্পিয়ার হচ্ছে এর রেজাল্ট। বোঝা গেল? তো চলো সলভ এখানেও দেখতে পাবে। ডেরিভেটিভ করলাম, ভ্যালু বসালাম, ভ্যালু বসিয়ে 10 অ্যাম্পিয়ার কারেন্ট এলো। বোঝা গেল? এবার আসছি আই অ্যাভারেজ বা গড় প্রবাহ। আই অ্যাভারেজ মানে কি? ডেল কিউ বাই ডেল টি, মানে কিউ টু মাইনাস টি ওয়ান বাই টি টু মাইনাস টি ওয়ান। তাহলে টি 2 সেকেন্ডে কিউ এর ভ্যালু কত হবে? ইকুয়েশন অনুযায়ী কিউ ইজ ইকাল টু কি হয়? আই ইন্টু টি। তাহলে বসালাম আমি। ইকুয়েশনটা কোথায় ছিল? আগেরটাতে যাই আমি, এই যে, বোঝা গেল? আই ইন্টু কিউ ইজ ইকাল টু আই ইন্টু ডিকিউ। এবার ডিকিউ বার করবো, মানে হচ্ছে কিউ এর ইকুয়েশন দেওয়া আছে টি স্কোয়ার প্লাস 4t প্লাস 5। আমি যদি 2 সেকেন্ডটা ফার্স্টে বার করি, তাহলে কিউ টু মানে কত? 2 যদি বসাই তাহলে কত হচ্ছে? 2 এর স্কোয়ার মানে কত? 2 এর স্কোয়ার প্লাস 4 ইন্টু 2 প্লাস 5। তাহলে এটা হলো 4, এটা হলো 8, এটা হলো 5। কত হলো তাহলে? 8 আর 4 12, 12 আর 5 17, 17। একক কিছু আছে না? কিছু নেই, আমি ছেড়ে দিলাম, এককে হাত দিলাম না। কিউ ওয়ান কত? 1 বসবে এবার। তাহলে টি স্কোয়ারে টি এর জায়গায় বসবে হচ্ছে 1 এর স্কোয়ার প্লাস 4 ইন্টু 1 প্লাস 5। তাহলে 1 প্লাস 4 প্লাস 5 মানে কত হলো? 10, তাই তো? 5 5 10, 0 নয়? ওকে ওকে ওকে, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 ঠিক, 0 0 0 0 0, কিউ 0, তাই তো? কিউ 0 হলে পরে যদি টি এর জায়গায় বসাই 0 স্কোয়ার প্লাস 4 ইন্টু 0 প্লাস 5, তাহলে হলো 5। তাহলে কিউ টু কত বেরোলো? কিউ টু বেরোলো হচ্ছে 17। কিউ 0 কত বেরোলো? 5। তাহলে কিউ টু মাইনাস কিউ ওয়ান মানে কিউ টু মাইনাস কিউ 0 হবে এখানে। কিউ টু মাইনাস কিউ 0 ভ্যালু কত হবে? 17 থেকে 5 বাদ গেলে কত হয়? 12। টাইমের পার্থক্য কত আছে? টাইমের পার্থক্য হচ্ছে 0 থেকে 2। তো চলো এখানে সলভটাকে করি। ডেল কিউ হচ্ছে 17 মাইনাস 5, 17 মাইনাস 5 মানে হচ্ছে 12। ডেল টি কত? 2 থেকে 0 বাদ, 2 মাইনাস 0 মানে হচ্ছে 2। চাই কি আমার? আই অ্যাভারেজ। তাহলে আই অ্যাভারেজ সমান ডেল কিউ বাই ডেল টি মানে হচ্ছে 12 বাই 2 মানে হচ্ছে 6। বোঝা গেছে? তো পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে সব করা আছে, দেখতে পারো, লিখে নিতে পারো। নেক্সট যাচ্ছি। নেক্সট, প্রবাহ দেওয়া থাকলে আধান ও ইলেকট্রনের সংখ্যা নির্ণয়।
প্রবাহ দেওয়া থাকলে পরে আধান এবং ইলেকট্রনের সংখ্যা নির্ণয়। প্রবাহ কি দেওয়া আছে, I = t² + 1। দেখতেই পাচ্ছ কারেন্ট এখানে টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে। এক একটা টাইমে টি এর ভ্যালু যদি একটা একটা করে বসায় আলাদা আলাদা কারেন্ট পাবো। তবে 0 থেকে 3 সেকেন্ডের মধ্যে প্রবাহিত আধান কিউ এবং ইলেকট্রনের সংখ্যা, এখানেও কটা কোশ্চেন দেওয়া আছে, দুটোই বার করতে বলা হয়েছে। চলো বার করো। শুরু করছি, হচ্ছে গিয়ে যারা যারা পেরেছো, না পারছো তো সলভ দেখো। প্রথম যেটা আছে সেটা হচ্ছে I = t² + 1 হয় তবে 0 থেকে 3 সেকেন্ডের মধ্যে আধান। তার আধান ইকুয়েশন বার করার জন্য আমরা কি করেছিলাম, সলভ এখানে করাই আছে। আধানের ইকুয়েশন হচ্ছে q = ∫ I dt। এর ইকুয়েশন কি ছিল, t² + 1 × dt। টাইমের স্ল্যাব কত ধরেছিলাম, 0 থেকে 3। 0 থেকে 3-এর ভিতরে আমি t² + 1 এর dt ইন্টিগ্রেশন করছি। চলো ইন্টিগ্রেশনটা যদি সমস্যা হতে পারে কারো, তাহলে আমি এখানে করে দেখাচ্ছি। ফার্স্ট লিমিট নিচ্ছি না, সিম্পল করছি। t² এর যদি ইন্টিগ্রেশন করি dt প্লাস ইন্টিগ্রেশন অফ dt, কারণ দুজনের মধ্যে এখানে আছে যোগ। t² এর ইন্টিগ্রেশন করলে হবে, পাওয়ার কত আছে 2, 2 এর সাথে 1 যোগ হলে কত হবে 3, নিচে গেল 3, প্লাস dt ইন্টিগ্রেশন করলে হবে t। চলো এবার লিমিট বসাই। লিমিট আছে হচ্ছে কি 0 থেকে 3। তো 3 বসাবো একবার, 3 বসালে পরে কত হয়, 3 × 3 = 9, 3 × 9 = 27, 3 দিয়ে কাটলে পড়েছে 3 × 3 = 9, 9 থাকলো। আর সিম্পল 3 বসলে হলো 3, তাহলে 9 আর 3 = 12। 0 বসালে পরে সবই 0 হয়ে যাবে, এখানেও 0 হবে, এখানেও 0 হবে, 0 বলে কিছু থাকবে না, তাহলে শুধু থাকলো হচ্ছে 12 কুলম। ক্লিয়ার, বোঝা গেল কি বলতে চাইলাম? বেশ, এবার আসছি ইলেকট্রনের সংখ্যা। আমরা কি জানি, আবার সেই প্রথম ল, q = n × e। তো n = q/e বসালাম, n এর ভ্যালু চলে আসবে। সিম্পল, দেখতেই পাচ্ছ। ক্যালকুলেশন নিয়ে আমি বেশি ঝামেলাতে যেতে চাইছি না, যাতে ভিডিওটা শর্ট হয় এবং বেশি এফেক্টিভ হয়। অতিরিক্ত ক্যালকুলেশন আমি করছি, তুমি বসে বসে দেখছো, তোমারও টাইম লস, আর কাজের কাজ কিছু হবে না। বেশি অঙ্ক যত দিতে পারবো তত বেশি এফেক্টিভ হবে। চলো নেক্সট। ক্লাসিক্যাল স্টোরি অফ ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ড্রিফট ভেলোসিটি। এটা বলতে পারো তোমাদের ক্লাস 12-এর নিরিখে সব থেকে বেস্ট টপিক কারেন্টের। কি, আমরা যদি একটা তারকে সিম্পলি ভাবি যে একটা তার আছে, কিছু নেই, সিম্পল একটা তার আছে, এটা হচ্ছে তার। তারের ভিতরে যে কপারের তার, এটা কপারের তারের ভিতরে কি আছে, কিছু অ্যাটম আছে, পরমাণু আছে। পরমাণুর ভিতরে যে অ্যাটমিক স্ট্রাকচারের ভিতরে যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলো কিন্তু ফ্রি ইলেকট্রন থাকে। ধাতুতে কি ইলেকট্রন থাকে, ফ্রি ইলেকট্রন। না, হোয়াট ইজ ফ্রি ইলেকট্রন, এটাকে আগে বোঝা দরকার যে ফ্রি ইলেকট্রন জিনিসটা কি। একটা পেজ এখানে আমি অ্যাড করি। ফ্রি ইলেকট্রন কনসেপ্টটা খুব মজার, যদি ভালো করে বুঝতে পারো তাহলে পরে একদম বুঝে যাবে যে ফ্রি জিনিস হওয়া সম্ভব নয়। এমন কোনো পৃথিবীতে ধাতু নেই যার ভিতরে মুক্ত কিছু ইলেকট্রন ওর ভিতরে ঘোরাঘুরি করছে, এরকম কন্ডিশন হয় না। কিন্তু ফিজিক্সে তুমি বারবার পাবে, কেমিস্ট্রিতে তুমি বারবার পাবে যে ফ্রি ইলেকট্রন। তো ফ্রি ইলেকট্রন জিনিসটা কি, ধরো এখানে একটা টেবিল টেনিসের খেলা চলছে, এটা হচ্ছে টেবিল। ভালো হলো না, সুন্দর করি, কি করে আঁকি, এটা হচ্ছে টেবিল। টেবিলের একটা পায়া, স্ট্যান্ড আছে, এখানে স্ট্যান্ড। এখানে ধরো যে দুই পার্টি দাঁড়াবে, এখানে মানুষ একজন আছে, এখানে একটা মানুষ আছে। তারা কি করছে, টেবিল টেনিসে বল নিয়ে খেলা করছে। ওকে, ভাবো তো এই লোকটা যখন র্যাকেট দিয়ে বলটাকে মারলো, মারার পর ধাক্কা খাওয়ার পর এখানে এসে এদিকে গেল, আবার ও এসে এখানে মারছে, মেরে আবার এর কাছে আসছে, তাই তো? তাহলে যদি এই দুটো লোককে দুটো অ্যাটম হিসাবে ভাবি, আর মধ্যেখানে থাকা বলটাকে যদি একটা ইলেকট্রন হিসাবে ভাবি, তাহলে হচ্ছে কি ধাতুর মধ্যে ইলেকট্রনটা আউটমোস্ট সেলে এমনভাবে থাকে
যারা একটা অ্যাটম থেকে আর একটা অ্যাটমে সহজে শিফট করতে পারে। হলো, তো শিফট করলে পরে কি হলো, বলটা এখন এর কাছেও আছে। যদি এই খেলোয়াড়কে জিজ্ঞেস করা হয় যে খেলা করছে কি করছে না, হ্যাঁ করছে। বল ওর কাছে আছে কি না, হ্যাঁ আছে। একে যদি জিজ্ঞেস করে খেলা করছে কি, হ্যাঁ খেলছে, বল ওর কাছেও আছে। কিন্তু যদি টোটাল টাইম, আমি একটু টাইম স্ল্যাবটা বড় করে দিচ্ছি, ধরো 10 সেকেন্ড, 10 সেকেন্ড হচ্ছে বলটা এদিক থেকে ওদিক হতে টাইম লাগছে। এই ব্যক্তির কাছে কতক্ষণ থাকছে, খুব বেশি সে বেশি 1 সেকেন্ড। ওর ব্যাটের সাথে কানেকশন থাকা, বলটাকে মারা, এই টাইমটা 1 সেকেন্ডের বেশি নিশ্চয়ই নয়। যদি এই ব্যক্তির ক্ষেত্রে আসি, সেটার ক্ষেত্রে দেখা যাবে হয়তো 1 সেকেন্ড। তাহলে এর কাছে থাকলো 1 সেকেন্ড, এর কাছে থাকলো 1 সেকেন্ড, মধ্যেখানে বলটা নিচে বেড়াচ্ছে কত সেকেন্ড ধরে, 8 সেকেন্ড ধরে। এই যে 8 সেকেন্ডের যে ফ্রি টাইম বেরিয়ে আসছে, এবার ভাবো এই রকম অ্যাটম 10 লাখ কোটি আছে একটা তারের ভিতরে, এবং প্রত্যেকেই তাদের ইলেকট্রনগুলো এক জায়গা থেকে এক জায়গায় শিফট করাচ্ছে। তাহলে মুক্ত অবস্থায় এই 8 সেকেন্ডের যে গল্পটা দাঁড়ালো, মধ্যেখানে যেটা কারোরই নয়, এইরকম অবস্থার যদি কথা ভাবি, তাহলে এটা তো সংখ্যাটা হিউজ। ঠিকই ঠিক না? সকল সময়ই আমি ওই ধাতুর ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি এমন ইলেকট্রন পাবো যেটা কিনা কারো আন্ডারে নেই, ফাঁকাতে আছে। কিন্তু যদি টোটালি ব্যাপারটাকে ভাবা যায়, দেখবো যে প্রত্যেকের কাছে যার যা সেলে যটা ইলেকট্রন থাকার কথা ঠিক ততটাই আছে, কিন্তু মধ্যেখানে ওই যাতায়াতের টাইমের ভিতরে যে ফ্রি অবস্থাটা ছিল, সেইটাকেই বলা হচ্ছে ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রনের কনসেপ্ট মাথায় ঢুকলো, কাকে বলে ফ্রি ইলেকট্রন। ফ্রি বলে কিছু নেই, আসলে মধ্যেখানে যে যাতায়াতের টাইমটা আছে, সেই জায়গার টাইমটাকে কনসিডার করা হয় লাখ লাখ কোটি কোটি অ্যাটমের রেসপেক্টে, যে ফ্রি ইলেকট্রন। ক্লিয়ার? বোঝা গেছে? একদম পরিষ্কার। তো এই রকম ফ্রি ইলেকট্রন যখন একটা ধাতু তারের ভিতরে আছে, একটা তারের ভিতরে যখন আছে, কোথায় গেল, এই যে ফ্রি ইলেকট্রনের কথা যেটা বললাম, এই ফ্রি ইলেকট্রনে থাকা যে ইলেকট্রনটা যারা কিনা মুভ করছে একটা অ্যাটম থেকে আর একটা অ্যাটমে, এই মুভ করার কারণটা কি? কারণটা কিন্তু হচ্ছে আমাদের নেচার। নেচারের ভিতরে যে নর্মাল টেম্পারেচার আমরা ধরতে পারি, ওয়ার্ল্ডের নর্মাল টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, অ্যাভারেজ। কোনো জায়গা খুব ঠান্ডা আছে, কোনো জায়গা অনেক বেশি গরম আছে, আমি অ্যাভারেজে ধরলাম 27 ডিগ্রি সেলসিয়াস, ভালো করে ধরলাম 30 ডিগ্রি সেলসিয়াস। তো 30 ডিগ্রি সেলসিয়াসের যে এনার্জি, বাইরে থেকে যে হিট এনার্জি সে পাচ্ছে অ্যাটমের ভিতরে ইলেকট্রনগুলো, সেই এনার্জিটাকে পাওয়ার পর একটা অ্যাটম থেকে আর একটা অ্যাটমে র্যান্ডামলি ঘুরে বেড়ায়। ক্লিয়ার না? ক্লিয়ার হলো না? তাহলে বাইরে থেকে যে এনার্জিটা, হিট এনার্জি যেটা পাচ্ছে ডেল কিউ, সেখানে কি হচ্ছে, এই তারের ভিতরে, এটা হচ্ছে তারটাকে ধরো বড় সেকশন করে আমি আঁকলাম, এর ভিতরে অসংখ্য ইলেকট্রন আছে যারা কিনা এখান থেকে কেউ এদিকে ছুটছে, কেউ এদিকে ছুটছে, কেউ হয়তো এদিকে ছুটছে, কোনো ইলেকট্রনটা এদিকে ছুটছে, কোনো ইলেকট্রনটা এদিকে ছুটছে, কিন্তু ছোটাছুটি করছে, ফ্রি। তো হিট এনার্জির জন্য এই র্যান্ডাম মোশনে থাকা কোটি কোটি লাখ লাখ ইলেকট্রন দৌড়ে বেড়াচ্ছে, তাদের কোনো নির্দিষ্ট ডাইরেকশন নেই। যদি তুমি প্রত্যেকের ডাইরেকশনকে, যেহেতু ভেলোসিটি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, প্রত্যেকের ডাইরেকশন অনুযায়ী যদি যোগ করো, আলটিমেট রেজাল্টেন্ট বেরিয়ে যাবে 0। ক্লিয়ার? তাহলে শুধু একটা তার ব্যাটারি যুক্ত না থাকলে বা সোর্সের সাথে যদি যুক্ত না থাকে, সেই জন্য সে কিন্তু কোনো প্রকার তড়িৎ প্রবাহ করতে পারে না, এই কারণের জন্যই। বোঝাতে পারলাম না? মেন ব্যাপার হচ্ছে যে হিট এনার্জির জন্য তার ভিতরে ফ্রি ইলেকট্রন তো আছে। অ্যাভারেজ ভেলোসিটি যখন বার করতে চাইছি, গতি তো চাই, কারণ আমরা জানি ইলেকট্রন যেদিকে যায়, ইলেকট্রন যদি ধরো এদিকে যাচ্ছিল, আমি ধরছি এটা যে ইলেকট্রনটা এদিকে গেছে, তাহলে কারেন্ট কোন দিকে যাবে, তার উল্টো দিকে। তাহলে এই র্যান্ডাম মোশনের ক্ষেত্রে যখন আমি তাদের অ্যাভারেজ ভেলোসিটি বা কোনো একটা ভেলোসিটিকে যখন কনসিডার করতে যাবো, কোনো ভেলোসিটি খুঁজে পাবো না। একজন এদিকে যাচ্ছে, তো অপোজিটেও আরেকজন কেউ আছে, নেট ফল দাঁড়িয়ে যাবে 0। সেই জন্য হিট এনার্জি সোর্স থেকে, অর্থাৎ অ্যাটমসফিয়ার থেকে যে হিট এনার্জি পেলো, সেটা কখনোই তারকে তড়িৎ প্রবাহ হওয়ার জন্য উপযুক্ত কন্ডিশনে নিয়ে যেতে পারে না। ক্লিয়ার করতে পেরেছি? ফ্রি ইলেকট্রন কি, ফ্রি এনার্জির থেকে কি করে সে মুভ করছে, কিন্তু এর ভিতরে কেন তড়িৎ প্রবাহ হচ্ছে না, এটা হচ্ছে তার মেন কারণ। ক্লিয়ার? চলো আস্তে আস্তে যাই।
তাপীয় শক্তির ব্যাপারটা বোঝানো গেল। তাপীয় শক্তিতে যদি ইচ এভরি ওয়ান ইলেকট্রনের কথা যদি বলি, এক একটা ইলেকট্রনের যদি কথা বলি, তো প্রত্যেকের ভেলোসিটি প্রায় 10⁵ মিটার পার সেকেন্ড। 10⁵ মানে 1, 10, 100, 1000 অযুত, মানে 10,000 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে প্রত্যেকে দৌড়াচ্ছে, কিন্তু টোটাল সাম করলে পরে ভেলোসিটি কিন্তু 0। ইলেকট্রনের ভেলোসিটি কিন্তু মারাত্মক, 10,000 মিটার পার সেকেন্ড। ঘন্টায় নিয়ে গেলে পরে কোন জায়গায় পৌঁছাবে একবার ভাবতে পারো। ভেলোসিটি মারাত্মক, কিন্তু এফেক্টিভ নয়, এলোমেলো গতির জন্য, ইলেকট্রনের গতি সম্পূর্ণ এলোমেলো হওয়ার জন্য এর ভিতরে কোনো প্রকার আমি নির্দিষ্ট ভেলোসিটি পাই না। অ্যাভারেজ ভেলোসিটি যখন আমরা বার করতে যাই, সেই ফলাফলটা দাঁড়িয়ে যায় 0। যা যা লেখা আছে লিখে নাও, আমি নেক্সট স্লাইডে যাব। চলো নেক্সট। ড্রিফট ভেলোসিটি বা তারণ বেগ কি, যেটাকে বলা হচ্ছে ভিডি, যেটা আমাদের মেন টপিক। এই টপিকটার উপরে ডিটেল আলোচনা হবে নেক্সট ভিডিওতে। এটা আজকে ইন্ট্রোডাকশন পর্ব চলছে বলে এখানে কিছুটা এখানে আলোচনা করা হচ্ছে। প্রথম দেখো লেখা আছে যে ইলেকট্রনের বেগ ক্রমাগত বাড়ার কথা থাকলেও তা হয় না। কেন? এখানে দেখো, যখন এই যে ভেলোসিটিটা আছে, এই ভেলোসিটি নিয়ে যদি কোনো ইলেকট্রন যায়, তাহলে ইলেকট্রন যদি যায়, ইলেকট্রনের যে ভেলোসিটি আমরা পাচ্ছি, ভেলোসিটির জন্য তার ভরবেগ পাবো। ভরবেগের জন্য আমি যদি পরের স্লাইডে মনে হয় যেন আছে, হ্যাঁ, এই যে অ্যাভারেজে যে এদিক ওদিক এলোমেলো করে যে দৌড়াচ্ছে, কোনো ভেলোসিটি কিন্তু আমি পাচ্ছি না। যখন আমি ব্যাটারি যুক্ত করছি, তখন দেখতে পাচ্ছি ইলেকট্রন ব্যাটারির যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের জন্য একটা নির্দিষ্ট ডাইরেকশনে ছুটছে। তাহলে নির্দিষ্ট ডাইরেকশন ইলেকট্রন এদিকে ছুটছে, কারেন্ট কোন দিকে যাবে? এদিক বরাবর যাবে কারেন্ট। ইলেকট্রন যেদিকে যায় তার উল্টো দিকে কি যাবে? কারেন্ট যাবে। এখন ভাবো, স্ট্যাটিক কারেন্টে আমরা পড়েছি ই কি? ই হচ্ছে 1 কুলম্ব চার্জের উপরে প্রযুক্ত ফোর্সকে বলা হচ্ছে ই। বা এফ ইজিক্যালটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করেছিলাম? কিউ ইন্টু ই। খেয়াল আছে আশা করি। ফোর্স ইজিক্যাল টু কি ছিল? কিউ ইন্টু ই। তাহলে ভাবো যে ব্যাটারি যেহেতু যুক্ত হয়ে গেছে, তাহলে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হওয়ার জন্য এর উপরে একটা নেট ফোর্স কিন্তু এখন আর 0 নয়, একটা নির্দিষ্ট ফোর্স আছে, যেটা এনার্জিটা পাচ্ছিল নেচার থেকে, সে কিন্তু সেই জায়গায় নিয়ে যেতে পারছিল না। মানে সিস্টেমেটিক ওয়েতে নির্দিষ্ট কোনো একটা নির্দিষ্ট দিকে কিন্তু তাদেরকে গতিশীল করতে পারছিল না, র্যান্ডাম হয়ে যাচ্ছিলো, হ্যাপাজার্ট হয়ে যাচ্ছিল। ব্যাটারি যুক্ত হওয়ার পর যেটা একটা নির্দিষ্ট দিকে হলো, তার উপরে নেট ফোর্স কিন্তু এখন আছে। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে যদি ফোর্সে কনভার্ট করতে চাই, তো ফোর্সের ইকুয়েশন কি? এফ ইজিক্যাল টু কিউ ইন্টু ই। নাও এখানে কিউ কে কিউ, চার্জটা কার চার্জের কথা বলা হচ্ছে? ইলেকট্রনের চার্জ। তাহলে এখানে কিউ এর জায়গায় কি বসবে? ইলেকট্রন। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে গিয়ে ই, ইলেকট্রনের চার্জ নেগেটিভ বলে এখানে মাইনাস বসানো আছে। তাহলে এটা হচ্ছে ফোর্স। ফোর্স যদি থাকে, ফোর্স থাকলে তো অ্যাক্সিলারেশনও আছে। খুব মজার কনসেপ্ট একটা, ভালো করে বুঝো। এইখানে তাহলে অ্যাক্সিলারেশন আছে, ফোর্স ডিভাইডেড বাই মাস। এই মাসটা কার মাস? কার মাস হওয়া উচিত? এটা ইলেকট্রনের মাস। তো ইলেকট্রনের মাস দিয়ে যদি আমি ফোর্সটাকে ভাগ দিই, তাহলে এই যে কোয়ান্টিটিটা, যে মানে এন্টিটিটা পেলাম বা যেটাকে পেলাম, সেটা তো আসলে অ্যাক্সিলারেশনকে রিপ্রেজেন্ট করছে। এবার ভাবো তো, ফাঁকা স্লাইডটাই যাই, খুব ভালো করে বুঝতে পারবে। যে ধরো এটা হচ্ছে পৃথিবী, পৃথিবীর একটা অংশ। এটা হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইট থেকে একটা আপেলকেও ছুঁড়ে মেরেছে এবং দেখা গেল সে গ্র্যাভিটির আন্ডারে চলে এসেছে। তাহলে গ্র্যাভিটির আন্ডারে আসলে পরে আপেলের উপরে যে অ্যাক্সিলারেশনটা ক্রিয়েট হবে সেটা কত? জি। তাই তো? ভালো করে বুঝো, একদম সূক্ষ্ম বিচার দিয়ে বুঝবার চেষ্টা করো। আমি ধরলাম যে আপেলটা যেখানে আছে সেখানে গ্র্যাভিটি কাজ করছে। এরোপ্লেন থেকে ভাবতে পারো, বা কোনো এমন একটা ডিস্টেন্সের কথা বলছি যেখানে গ্র্যাভিটি অলরেডি এক্সিস্ট করছে। বোঝা গেল? তাহলে কত জি ফিল, মানে যে অ্যাক্সিলারেশনটার ভিতরে তৈরি হবে সেটা কত? জি। সহজ করে বললাম যে জি এর ভ্যালু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা ক্লিয়ার?
10 মিটার/সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন নিয়ে এসে এখন ছুট লাগিয়েছে কোন দিকে? পৃথিবীর দিকে। ভাবো তো, যদি বাতাস না থাকে, কোনো বাধা যদি না থাকে, অ্যাক্সিলারেশন যদি তার এসে গিয়ে থাকে, তাহলে শুরুতে গতিবেগ যদি 0 থাকতো, 1 সেকেন্ড পরে গিয়ে তার গতিবেগ কত পৌঁছাবে? 10। তাহলে ফার্স্টে ছিল হচ্ছে 0, 0 বেড়ে হবে 10, তারপরে সেকেন্ডে গিয়ে 10 বেড়ে হবে 20, তারপরে সেকেন্ডে গিয়ে কত হবে? 30, তারপরে 40, তারপরে 50, তারপরে 60, চলতে 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 ইনফাইনাইট ভেলোসিটিতে গিয়ে পৌঁছে যাওয়ার কথা, তাই তো? কিন্তু পৌঁছায় না কেন? কারণ এই আপেল পৃথিবীর দিকে যখন ছুটে আসে, এখানে থাকে অ্যাটমসফিয়ার বা বাতাস। বাতাস একে বাধা দান করে। বাধা দান করার জন্য যে প্লবতা বল বলতে পারো বা বাতাসে ঘর্ষণ বল বলতে পারো, সেটা কাজ করে উল্টো দিকে, আর এর গতিবেগ হচ্ছে, আকর্ষণ বল হচ্ছে এদিকে। এই দুটো ফোর্স যখন সমান হয়ে যায়, তখন তাকে বলা হয় টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তীয় বেগ। এই প্রান্তীয় বেগ নিয়েই ও পড়ে। শুরুর দিকে কিন্তু ভেলোসিটি বাড়ে, একটা টাইম পরে গিয়ে কিন্তু আর ভেলোসিটি বাড়ে না, একটা ফিক্সড ভেলোসিটিতে গিয়ে দাঁড়িয়ে যায়, তাকে বলা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। তাহলে এই গল্পটা শোনানোর কারণটা কি, তাই তো? এই গল্পটা শোনানোর কারণ একটাই, যে কোনো একটা তারের ভিতরে, তারটা সেকশনটা বড় করলাম, এই তারটার ভিতরে ধরো এই ইলেকট্রনটা যেটা আছে, এই ইলেকট্রনটার উপরে ফোর্স অ্যাপ্লাই হয়ে গেছে। ফোর্সটার ভ্যালু কত বলেছি আমরা? কি বলেছি? ফোর্স ইজ ইকুয়াল টু ই মাইনাস ই ইন্টু ক্যাপিটাল ই, কিউ ইন্টু ই, ফোর্স। তাহলে ফোর্স যদি থাকে, তাকে যদি মাস দিয়ে ভাগ দিই, মাস অফ, ধরে নাও এটা ইলেকট্রনের মাস, ইলেকট্রনের মাস যদি ভাগ দিই, তাহলে এখানে একটা অ্যাক্সিলারেশন অবশ্যই আছে। তাহলে এখানে তো বাতাস নেই, বাতাসের কনসেপ্ট তো এখানে কিছু নেই। তাহলে বাতাসের কনসেপ্ট যদি না থেকে থাকে, তাহলে ইলেকট্রন তো ধীরে 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 গতি বৃদ্ধি পেতে 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 তো ইনফাইনাইট পৌঁছে যাওয়া উচিত। কেন হয় না? এই জায়গাতেই লুকিয়ে আছে যত রাজ্যের রহস্য, যে কেন ইলেকট্রনের উপর ফোর্স অ্যাপ্লাই হওয়া সত্ত্বেও সে ইনফাইনাইট ভেলোসিটিতে কেন পৌঁছাতে পারছে না। দারুণ কনসেপ্ট, বুঝবার চেষ্টা করো একটুখানি, যতটা পারছি আমি বলছি। চাই না কেন? ফিজিক্যালি কি হওয়া উচিত? এটা একটা অ্যাটম, এটা হচ্ছে তার প্রোটন, এটা হচ্ছে ধরে না একটা করে সেল দেখাচ্ছি, অত জটিলতায় যাচ্ছি। এটা হচ্ছে একটা সেল, এখানে আবার হচ্ছে এটা একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে এটা একটা সেল, এটা আর একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে আর একটা সেল। এবার চলো, ধরো এখানে কোনো একটা ইলেকট্রন, সেই টেবিল টেনিস খেলার কথা ভাবো, যে কিনা মুক্ত হতে চলেছে, মানে কি করবে সে এখন? এখান থেকে এখানে গেল, ঠিক? তাহলে এ রিসিভ করতে গেলে তো এর কাছেও তো ইলেকট্রন মুক্ত থাকা দরকার, মানে এ কিছুক্ষণ আগে তো তাহলে ইলেকট্রন ওকে দিয়েছে। তবে এখানে তাহলে তৈরি হচ্ছে কি? একটা শূন্যতার জায়গা, ফাঁকা জায়গা, যেটা কিনা আমি পজিটিভ চার্জ হিসেবে ভাবতে পারি। আউট অফ মোস্ট সেলে দেখা গেল ওর 6টা ইলেকট্রন থাকার কথা ছিল, একটা ইলেকট্রনও পাশের জনকে দিয়ে বসে আছে। তাহলে এখানে এখন ইলেকট্রন কটা আছে? 5টা। তাহলে 6টার জায়গায় 5টা থাকা মানে একটা শর্টেজকে আমি পজিটিভ ধরতে পারি, বা একটা গর্ত হিসাবে ধরতে পারি, যেখানে ইলেকট্রনের ভ্যাকেন্সি আছে। এই ইলেকট্রনটা সে ভ্যাকেন্টটাকে পূরণ না করে কি সামনে এগিয়ে যেতে পারবে? পারার তো কথা নয়। তাহলে যে ইলেকট্রনটা অ্যাক্সিলারেশন নিয়ে চলছিল সামনের দিকে, সে যখনই এই পজিটিভ চার্জের সম্মুখীন হবে, সে কী করবে? তখন এখানে আগে ডুব লাগাবে। ডুব লাগানো মাত্র কি হলো? এখন সে কিন্তু এই অ্যাটমটার ইলেকট্রন হয়ে গেল। তাহলে যে ভেলোসিটিটা ইনক্রিজ হওয়ার কথা ছিল, একবার কি হয়ে গেল? এখানে এসে 0 হলো না? 0 হলো কি হলো না? 0 হওয়ার পর আবার একই কারণের জন্য এখান থেকে শিফট হয়ে আবার এখানে আসলে, তাহলে এখানেও ধরতে পারি ভ্যাকেন্ট জায়গা আছে, যেটাকে বলা হয় কার্নাল। এইখানে আসার পর আবার ভেলোসিটি কমে কোথায় পৌঁছালো? 0। এইভাবে প্রতিবার সে ভেলোসিটি বাড়াতে চাইছে, কিন্তু উপস্থিত কার্নালগুলোর জন্য ওই ভেলোসিটি 0তে কনভার্ট হয়ে যাচ্ছে, সেই জন্য ইনফাইনাইটে যেতে পারছে না। যেটা কাজ হচ্ছিল গ্র্যাভিটির ক্ষেত্রে, এই গ্র্যাভিটির ক্ষেত্রে কে করছিল? বাতাসটা। ক্লিয়ার? এই কারণে দেখতে পাওয়া যায় যে ভেলোসিটি তো ইনফিনিটিতে পৌঁছায়ই না,
ইনফাইনাইট তো পৌঁছাই না, একটা নির্দিষ্ট, তাহলে কি হলো এখানে দেখো কি কি বলছি, সংঘর্ষ বলা হচ্ছে যে পজিটিভ চার্জগুলোর জন্য যে সংঘর্ষ হচ্ছে, প্রত্যেকবার পজিটিভ ধনাত্মক আয়নের নাম হচ্ছে কার্নেল, কার্নেলের কাছে গিয়ে সে তার ভেলোসিটি হারাচ্ছে, ভেলোসিটি হারিয়ে জিরো হচ্ছে, জিরো হওয়ার পর আবার ভেলোসিটি নিচ্ছে, আবার এগিয়ে যাচ্ছে, আবার জিরো হচ্ছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? বোঝা গেছে না যায়নি? এইভাবে প্রতি সংঘাতের ফলে ইলেকট্রনের বেগ কি হয়? কমে যায়, ইনফাইনাইট আর যেতে পারে না। এতে কি হয়, বারবার সংঘর্ষের ফলে ইলেকট্রনগুলো তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে একটি ক্ষুদ্র, খুব ক্ষুদ্র ধ্রুবক গড় বেগে অগ্রসর হয়। আমরা যেটা ভেবেছিলাম ফোর্স অ্যাপ্লাই হয়ে গেছে, মাস আছে মানে ইনফাইনাইট ভেলোসিটি নিয়ে যাবে, সেটা তার আর যাওয়া হয় না। একটা ছোট্ট ভেলোসিটি নিয়ে, খুব নিম্নমানের একটা ভেলোসিটি নিয়ে এসে টুকটুক টুকটুক করে এগিয়ে যায়। ক্লিয়ার? সেই ভেলোসিটির মান হচ্ছে 10⁻⁻⁴ মিটার পার সেকেন্ড। তাহলে আশা করি বোঝাতে পেরেছি যে ড্রিফট ভেলোসিটি কীভাবে জন্ম নিল, বা বিতারণ বেগ বা বিচলন বেগ কীভাবে জন্ম নিচ্ছে, কেন ইনফাইনাইটে পৌঁছাতে পারছে না, না পৌঁছানোর কারণ কি, একটা নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে এসে কেন আগায়, অ্যাক্সেলারেশন থাকা সত্ত্বেও, ফোর্স থাকা সত্ত্বেও। এই হচ্ছে গিয়ে আজকের ইন্ট্রোডাকশন পর্বের মোটামুটি একটা গোটাগুটি আইডিয়া, যেটা নেক্সট ক্লাসে গিয়ে আমরা যেটা করবো এবার ড্রিফট ভেলোসিটিকে বিস্তারিত আলোচনা করবো, যে কীভাবে ড্রিফট ভেলোসিটি তৈরি হচ্ছে, ড্রিফট ভেলোসিটির ইকুয়েশন কি, ঠিক আছে? এই জিনিসপত্রগুলো নেক্সট ক্লাস থেকে স্টার্ট হবে। আজকে ছিল হচ্ছে কি ইন্ট্রো। তো সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, টাটা বাবাই।